ভূগোল শ্রেণীকক্ষে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এবং এই অনলাইন প্ল্যাটফর্মের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। আমি সংহতি মজুমদার, আমি বেলগড়িয়া যতীন দাস বিদ্যামন্দির ফর গার্লস স্কুলের সহশিক্ষিকা। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোকপাত করব তা তোমাদের সেমিস্টার 4 এর ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে রয়েছে যে সেকেন্ড ইউনিট জিওমরফিক প্রসেস। তার অলরেডি তোমাদের দুটো হয়ে গেছে, ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস গুলো আর এওলিয়ান ল্যান্ডফর্মস গুলো হয়ে গেছে। তো আরেকটা যেটা বাকি আছে কোস্টাল ল্যান্ডফর্মস, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। শুরু করছি তাহলে। প্রথমে তাহলে কোস্টাল ল্যান্ডফর্মস, তাহলে কোস্টাল রিজিয়ন বলতে কি বুঝি আমরা জানবো। আমরা প্রত্যেকেই কম বেশি সমুদ্র ধারে বেড়াতে গিয়েছি, তার জন্য আমরা উপকূল অঞ্চল, কোস্টাল রিজিয়ন এই কথাগুলো সম্পর্কে বেশ ভালোভাবে ওয়াকিবহাল আছি। কোস্টাল রিজিয়ন বলতে গেলে বুঝতে পারছি যে আমরা যখন পড়েছি ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, সেখানে যখন শিয়াল সীমা যাদের মধ্যে রয়েছে কনরাড বিযুক্ত, তো আলটিমেটলি এই মহাদেশীয় অঞ্চল এবং মহাসাগরীয় অঞ্চল যেখানে একে অপরকে ছেদ করছে, মানে আমরা বলতে পারি যে স্থলভাগ এবং জলভাগ যেখানে একে অপরকে ছেদ করছে সেই রেখা যেটা, সেই রেখাই হচ্ছে উপকূল রেখা বা উপকূলীয় অঞ্চল। এবং সেই উপকূলীয় অঞ্চলে সমুদ্র তরঙ্গ, সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটা দ্বারা সৃষ্ট শক্তির ফলে বিভিন্ন রকমের কার্যকলাপ চলতে থাকে প্রতিনিয়ত। কিছু হয় ক্ষয়, আবার কিছু হয় সঞ্চয়। এই ক্ষয় এবং সঞ্চয়ের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় তাদেরকে একত্রে আমরা বলতে পারি উপকূলীয় ভূমিরূপ সমূহ। তাহলে প্রথমে আমরা জানবো যে সমুদ্র তরঙ্গ কি বা সি ওয়েভ কি। সমুদ্র তরঙ্গ যখন আমরা বায়ুমণ্ডল পড়েছি তখন আমরা বায়ু প্রবাহ, বায়ু তরঙ্গ পড়েছি। একই রকম সমুদ্র যখন পড়বো তখন কিন্তু সমুদ্র তরঙ্গটা পড়ছি। সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে কি হয় না, যেটাকে সি ওয়েভ বলছি, এটা কিন্তু অনুভূমিক ভাবে প্রস্থান হয় না। এটা কিরকম তাহলে হয়, উল্লম্ব ভাবে প্রস্থান হচ্ছে। কিসের প্রস্থান হচ্ছে না, জলকণাগুলো কিন্তু স্থানান্তরিত হয় না, এখানে শক্তির স্থানান্তর হয়। এবং এটার উদ্ভব মূলত কোন কারণে হয়, সেটা হচ্ছে বায়ু প্রবাহের জন্য। নিয়ত বায়ু প্রবাহ তো হয়েই থাকে, এছাড়াও আকস্মিক বিভিন্ন রকমের বায়ু প্রবাহের ফলে যখন সমুদ্র পৃষ্ঠের মধ্যে উল্লম্বভাবে ওঠানামা করবে সমুদ্রের জলতল, সেটাই হচ্ছে কিন্তু সমুদ্র তরঙ্গ। এবং এর ফলে তাহলে কি হয় না, শক্তির প্রস্থান হচ্ছে, কিন্তু জলকণার কোনো প্রবাহ বা প্রস্থান লক্ষ্য করা যায় না। তোমাদের জন্য একটা বেসিক আইডিয়া বলবো না, এটা তোমরা জানো, ক্লাস 10-এ তোমরা এগুলো করেছো। তো একটু মেমরি রিকল করার জন্য তোমাদের কাছে এটা একটা ম্যাপ রেখেছি। এই ম্যাপের মধ্যে আমাদের কোস্টাল প্লেনস গুলো কোথায় কোথায় আছে ভারতের ক্ষেত্রে। তাহলে যদি আমরা আরব সাগর দিয়ে শুরু করি, আমরা জানি আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, আর পূর্বে রয়েছে বঙ্গোপসাগর। তিনটে সাগর দিয়ে আমরা পরিবেষ্টিত। তো এখানে ফার্স্টে গুজরাট অঞ্চলের কচ্ছ কাথিয়াবাড় উপদ্বীপ যে অঞ্চলটা, সেখানে কচ্ছ এবং কাথিয়াবাড় উপকূলীয় অঞ্চলটা পড়ছে। তারপরে মহারাষ্ট্র এবং গোয়া মিলিয়ে থাকছে কোঙ্কণ উপকূল। তারপর থাকছে যে কর্ণাটকের কাছে কন্নড় উপকূল, তারপরে কেরলের কাছে মালাবার উপকূল, তামিলনাড়ুর কাছে করমণ্ডল উপকূল, এবং উত্তর সরকার উপকূলটা যেটা, সেটা হচ্ছে পড়ছে মূলত অন্ধ্রপ্রদেশের কাছে। উৎকল উপকূল যেটা, সেটা হচ্ছে উড়িষ্যা উপকূল বা উড়িষ্যার কাছে। এছাড়াও পশ্চিমবঙ্গের নিচের দিকটাতেও কিন্তু উপকূল অঞ্চল দেখতে পাচ্ছি। তাহলে আমাদের ফার্স্টে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে আমরা যদি কোনো উপকূলীয় ভূমিরূপ দেখার আগ্রহ প্রকাশ করি, ইচ্ছে প্রকাশ করি, তাহলে আমাদের কিন্তু নিশ্চয়ই এই কোস্টাল রিজিয়ন গুলোর মধ্যে কোথাও না কোথাও ঘুরতে যেতে হবে। এবারে তোমাদেরকে ওটাই একটা টেবিলের মাধ্যমে দেখিয়েছি যে পশ্চিম উপকূল বরাবর কোনগুলো থাকছে, কোথায় কোন কোন রাজ্যের মধ্যে ওই উপকূল অঞ্চলগুলো দেখতে পাচ্ছি, এবং কোথায় কোন সাগর আছে। তো আমরা মূলত মূল ভূখণ্ড যে জায়গাগুলো সেগুলো আলোচনা করলাম। দুটো জায়গা বাকি রয়ে গিয়েছে, একটা রয়েছে আরব সাগরের মধ্যে, একটা বঙ্গোপসাগরের মধ্যে। একটা হচ্ছে লাক্ষাদ্বীপ, আরেকটা হচ্ছে
বঙ্গোপসাগরের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো তাহলে এই হলো আমাদের মূলত যে সকল অঞ্চলে আমরা উপকূলীয় ভূমিরূপগুলো দেখতে পাবো সেই। এবার তাহলে সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ আমরা প্রথমেই জেনেছি, সমুদ্র তরঙ্গ সৃষ্টি হওয়ার জন্য বায়ু প্রবাহ সব থেকে ভাইটাল একটা কারণ। বায়ু প্রবাহ ছাড়াও কিছু কিছু কারণ থাকে। তাহলে কি না, বাতাসের ঘূর্ণন, বাতাসের চাপ, নিশ্চয়ই বাতাসের চাপের হেরফের হওয়ার জন্যই আমরা জানি যে উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে যে উত্তাপের পরিবর্তন বা উত্তাপের পার্থক্য থাকে, সেই জন্যই কিন্তু বাতাস প্রবাহিত হতে শুরু করে। তো তাহলে সেটা তো আছেই কারণ। এছাড়াও যদি সমুদ্র তলভাগে কোথাও ভূকম্পন সৃষ্টি হয় বা সুনামি সৃষ্টি হয়, তাহলেও সমুদ্র তরঙ্গ সৃষ্টি হবে। জোয়ার ভাটা শক্তির ফলেও কিন্তু সমুদ্রের তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে। এছাড়া যেখানে নদী সমুদ্রের সাথে এসে মিশছে, সেই জায়গাতেও কিন্তু সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়ে থাকছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যখন এই তরঙ্গগুলো জানলাম, এবারে আমাদের জানতে হবে যে তরঙ্গের বিভিন্ন পার্টস আছে। একটা টোটাল যে ঢেউ দেখতে পাচ্ছি আমরা, যে ঢেউ ঢেউ বলি আমরা, ওয়েভ যেগুলো বলছি, সেই ওয়েভগুলোর বিভিন্ন পার্টস আছে। কি কি? না, একদম যেটা ওয়েভের সব থেকে সর্বোচ্চ অংশ থাকবে সেটাকে বলা হচ্ছে ক্রিস্ট, যেটা সব থেকে নিম্নতম অংশ থাকবে সেটাকে বলা হবে ট্রাফ বা খাত। এরপরে একটা রিজ থেকে আরেকটা রিজ পর্যন্ত বা একটা ট্রাফ থেকে একটা ট্রাফের মধ্যেকার যে ডিস্টেন্সটা থাকবে সেটাকে বলা হবে তার ওয়েভলেন্থ। এরপরে যে কি থাকছে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য ক্রস করতে পারছে। আচ্ছা, তোমাদেরকে বলা উচিত আগে তরঙ্গ কালটা, ওয়েভ পিরিয়ড কি। ওয়েভ পিরিয়ড কি, কোনো একটা নির্দিষ্ট স্থানের মধ্যে দিয়ে দুটো রিজ ক্রস করতে, মানে একটা সাকসেসিভ রিজ বা দুটো সাকসেসিভ ট্রাফ ক্রস করতে যে সময় লাগে, সেই পিরিয়ডটাকে বলা হচ্ছে তরঙ্গকাল বা ওয়েভ পিরিয়ড। এবারে বলছে ফ্রিকোয়েন্সি, প্রতি মিনিটে বা প্রতি একক সময়ের মধ্যে ওই অঞ্চলের মধ্যে দিয়ে কতগুলো রিজ বা ট্রাফ ক্রস করছে, তখন সেই তরঙ্গের সংখ্যাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওয়েভ ফ্রিকোয়েন্সি। এই জিনিসগুলো কিন্তু এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো খুব একটা তোমাদের সিলেবাসের, মানে পরীক্ষা যদি বলা হয়, পরীক্ষার কোয়েশ্চেন বলা হয়, তাহলে কিন্তু একদম এই জায়গা থেকে এক্স্যাক্টলি আসবে তা নয়। কিন্তু তোমাদের এগুলো না থাকলে, জানলে তোমরা কিন্তু তার বাকি জিনিসগুলো পড়তে পারবে না। তোমাদের আগে বলে নিই একবার সিলেবাসের মধ্যে কোন কোন জায়গাগুলো মেন গুরুত্ব। প্রথমত হচ্ছে যে নিশ্চয়ই তরঙ্গ কি, এই ব্যাপারটা তো আছেই, এবং এই তরঙ্গের যে বিভিন্ন ক্ষয়কারী, বহনকারী এবং সঞ্চয়কারী শক্তিগুলো আছে সেগুলো, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ। এইগুলো তোমাদের মূল দরকার। এছাড়াও এগুলো বলতে গেলে তোমাদের যেগুলো জানতে হবে সেগুলো আমি কিন্তু তার সাথে আলোচনা করব। তাহলে আমাদের তরঙ্গ সম্পর্কে একটা আইডিয়া হয়েছে। এরপরে থাকছে জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার জন্য আমরা জানি যে জোয়ারের ফলে ঢেউ ভাটার ফলে জলের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে তার জন্য তরঙ্গের সৃষ্টি হচ্ছে, এটাও আমাদের জানা দরকার। আরেকটা যেটা থাকে ওশান কারেন্ট, এগুলো আমরা তো পড়ছি, সিলেবাসে আছে আমাদের। তাহলে ওশান কারেন্টটাও কিন্তু, এটা আবার কিভাবে যাচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট একটা দিক বরাবর সমুদ্র জলের অনুভূমিক ভাবে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, তাহলে এই তিনটে বিষয় কিন্তু আমাদের জানতে হচ্ছে, তরঙ্গ কি, জোয়ার ভাটা কিভাবে হচ্ছে, আর সমুদ্র স্রোত বিষয়টা কি। এরপর থাকছে যে তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গ কিভাবে যে এগোচ্ছে, প্রপাগেট করছে, তাকে আমরা কি কি ভাগে ভাগ করছি। প্রথমে সমুদ্র জলের গতি, মানে গতির দিক, গতি কোন দিক থেকে যাচ্ছে, কোন অভিমুখে যাচ্ছে, তার উপর নির্ভর করে কিন্তু আমরা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ এই দুটো ভাগে তরঙ্গকে ভাগ করতে পারছি। এখানে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারছো যে একটা দেখছি উল্লম্ব এবং উল্লম্বভাবে ওঠানামা করছে, যেটা অনুপ্রস্থ, আর অনুদৈর্ঘ্য কিন্তু সমান্তরাল ভাবে অগ্রসর হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তোমাদের জন্য যেটা রেডি করে রেখেছি এখানে, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যেকার একটা পার্থক্য, তোমরা এটা কিন্তু এখান থেকে খুব সহজে রেডি করতে পারো। তোমাদের সাধারণত এই পার্থক্যগুলো 2 নম্বরের জন্য আসলে বলে দেওয়া থাকে যে দুটি পয়েন্টে লেখো, 3 নম্বরের জন্য 3টি পয়েন্ট লেখো, এরকম বলে দেওয়া থাকে। সেই জন্য তোমরা অ্যাটলিস্ট 3 থেকে 4টা পয়েন্ট কিন্তু ভালোভাবে রেডি করে রেখো। এরপরে ক্ষয় এবং সঞ্চয়ের ক্ষমতার ভিত্তিতে
কতটা ক্ষয় করতে পারছে, কতটা সঞ্চয় করতে পারছে। ক্ষয় আর সঞ্চয়ের মূলত নির্ভর করছে কিন্তু যে ওটা যখন তরঙ্গটা ভূপৃষ্ঠে আছড়ে পড়ছে সেটা কতটা জোরালো, যেটাকে আমরা বলছি সোয়াস, সামনের দিকে ঝাঁপিয়ে পড়ছে। ব্যাক সোয়াস যেটা, সেটাকে বলা হয় ব্যাক ওয়াশ। ব্যাক ওয়াশ মানে কি, যেটা ফিরে যাচ্ছে সেটা। তোমাদের বলি, তোমরা ধরো সমুদ্র উপকূলবর্তী কোনো জায়গায়, দীঘা, পুরী, মন্দারমণি, তাজপুর, এগুলো তো গেছোই। তো তোমরা যখন সমুদ্রে ধরো হয়তো পা ভেজাতে নেমেছো বা হয়তো স্নান করতে নেমেছো, তখন দেখছো যে সমুদ্রর ভেতর থেকে জলরাশি তোমাদের দিকে, উপকূলের দিকে আছড়ে পড়লো, তাহলে সেটা হবে সোয়াস। তারপরে একটু পরে তোমরা দেখবে যে পায়ের নিচ থেকে মনে হচ্ছে যেন বালিগুলো সরে সরে যাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাকওয়াশ। এবারে যদি সোয়াস বেশি হয়, জোরালো হয়, তখন কিন্তু সেখানে কি হবে না, সমুদ্রের গর্ভ থেকে বিভিন্ন পলি, মাটি, ঝিনুক এগুলো এসে সমুদ্র উপকূলের অঞ্চলে সঞ্চয় হবে। সঞ্চয়কারী তখন ওই উপকূলটা হবে কনস্ট্রাকটিভ। আর যদি উল্টোটা হয়, ব্যাকওয়াশটা বেশি কার্যকরী হয়, তার মানে কি, আছড়ে পড়ার পরে অনেকটা অংশ যদি সে ভাসিয়ে নিয়ে চলে যায় বা ক্ষয় করে নিয়ে চলে যায়, মানে ক্ষয়কারী শক্তি বেশি হবে, তখন সেটাকে ডিস্ট্রাকটিভ বলা হচ্ছে। তাহলে সোয়াশ এবং ব্যাকওয়াশের যে পরিমাণটা, প্রভাবটা, তার উপর নির্ভর করছে কিন্তু ওটা যে কনস্ট্রাকটিভ হবে না ডিস্ট্রাকটিভ হয়ে থাকবে, সেটা ওখানে নির্ভর করছে তরঙ্গটা, নেচারটায়। সোয়াস ব্যাকওয়াশ যেহেতু তোমাদের বললাম, এই জন্য এটা একটু রেডি করে দিয়েছি, দেখে নিও। ব্যাকওয়াশ যেটা, সেটা সোয়াস ব্যাকওয়াশের সাথে সাথে তোমাদের গঠনগত তরঙ্গ মানে কনস্ট্রাকটিভ ওয়েভ এবং ডিস্ট্রাকটিভ ওয়েভ যেটা, এই দুটোরও পার্থক্য এখানে আমি রেডি করে নিয়েছি, তোমরা একটু এখান থেকে তৈরি করে ফেলতে পারবে। এরপরে আছে তরঙ্গ ভাঙনের ধরন অনুসারে। তো তাহলে তরঙ্গ ভাঙন যখন হচ্ছে, মানে তরঙ্গ যে আছড়ে পড়ছে, সেই ভাঙনের ধরন অনুসারেও কিন্তু এখানে ওয়েভগুলোকে, তরঙ্গগুলোকে ভাগ করা যাচ্ছে। কিরকম না, স্পিলিং, প্লাঞ্জিং, সার্জিং আর হচ্ছে কোলাপসিং। স্পিলিং ব্যাপারটা কিরকম, তোমাদের এখানে একটা ছোট করে ছবির সাহায্যে দেখিয়েছি এবং সেখানে বৈশিষ্ট্যগুলোকে আলাদা আলাদা করে আমি এখানে উল্লেখ করেছি। স্পিলিং মানে হচ্ছে খুব মৃদু ঢালযুক্ত অঞ্চলে যখন আসছে, তখন কি হয় না, এরকম সরু সরু হামাগুড়ির মতন জলটা এসে পড়ছে, সেটাকে বলা হচ্ছে স্পিলিং। এবার যখন এইটার ঢালটা তুলনামূলক বেশি খাড়া হচ্ছে, তখন যখন এসে এই যে তরঙ্গের যে শীর্ষ ভাগটা, সেটা যখন একদম সরু তীক্ষ্ণ অগ্রাকার এসে আছড়ে পড়ছে, তখন সেটাকে বলা হচ্ছে প্ল্যাঞ্জিং। সার্জিং যেটা, সেটাও কিন্তু ঢালটা খুব খাড়া থাকে যখন, তখন সেই জায়গাতে হয়ে থাকবে কোলাপসিং। ঠিক আছে, কিরকম হচ্ছে কোলাপসিং, এখানে স্পষ্ট কোনো ভাঙন বোঝা যায় না। আর সার্জিং এর ক্ষেত্রে দুটো জিনিস হয়, ওপরের অংশটা ভেঙে যায়, নিচের অংশটা হঠাৎ করে ধসে যায়। এইটা সার্জিং এর ক্ষেত্রে কিন্তু তাহলে ভাঙন এবং ধসন এই দুটো জিনিস একসাথে লক্ষ্য করতে পারা যায়। বলে রাখা ভালো যে এটাও কিন্তু তোমাদের সিলেবাসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো খুব সুন্দর জিনিস, জানতে বা বুঝতে ভাল লাগে, সেই জন্য তোমাদের কাছে রেখেছি এটা। এবারে আসছে তোমাদের মুখ্য বিষয়, ওয়ার্কস অফ ওয়েভস। তাহলে কি কি কাজ করে, প্রথমত ক্ষয়, তারপরে বহন এবং শেষে সঞ্চয়। যে কোনো এক্সোজেনিক প্রসেস যারা, তারাই তো একইভাবে কাজগুলো করছে। সেমনি মেরিনের ক্ষেত্রেও বা কোস্টাল ল্যান্ডফর্ম ফর্মেশনের ক্ষেত্রেও কিন্তু একই তিনটে ধরনের কাজের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো ফার্স্টে তাহলে ক্ষয় কাজ করবে, সামুদ্রিক ক্ষয় যেটাকে আমরা বলছি। সামুদ্রিক ক্ষয়ের মধ্যে একটা লিখেছি দেখো, ক্ল্যাপোপিস। ক্ল্যাপোপিস ওয়ার্ডটা কিরকম হয় না, একটা সোয়াস আসলো, আবার একটা ব্যাকওয়াশ আসছে। এবার সোয়াস এবং ব্যাকওয়াশ দুটো যখন একে অপরের মুখোমুখি হয়, তখন করতালি দিলে, ক্ল্যাপ করলে যে আওয়াজটা হয়, সেই ধরনের একটা আওয়াজ পাওয়া যায়, সেই থেকে ওইটাকে বলা হয়ে থাকে ক্ল্যাপোপিস। ক্ল্যাপ থেকে ক্ল্যাপোপিস। কি কিভাবে ক্ষয় করছে, একটা হচ্ছে অ্যাব্রেশন, একটা অ্যাট্রিশন। তাহলে প্রথমে বলছি অ্যাব্রেশন। অ্যাব্রেশন মানে কি হচ্ছে না, অবঘর্ষক হয়। তাহলে সমুদ্র তরঙ্গ তার সাথে যে পলি, নুড়ি, বালি বা শিলাখণ্ডগুলোকে নিয়ে আসছে, সেগুলো যখন সমুদ্র তীরে বা কোস্টাল রিজিয়নে আছড়ে পড়ছে, তখন সমুদ্র উপকূল অঞ্চলের ওপরে
করে যে অন্যর মাধ্যমে আঁচড় কাটা দাগের সৃষ্টি করছে বা ক্ষয় করছে সেটাকে বলছি অবঘর্ষণ। আর ওই ঢেউয়ের মধ্যে যে সকল নুড়ি পাথর বালিগুলো রয়েছে সেগুলো একে অপরের সাথে যখন ঘষা লাগছে সেটা হবে তখন ঘর্ষণ বা অ্যাট্রিশন। এছাড়া হাইড্রোলিক অ্যাকশনটা কিরকম না, কোনো পাথরের মধ্যে যদি দারুণ ফাটল বা ছিদ্রপথ দেখা যায় সেই ফাটলের মধ্যে দিয়ে জলটা প্রবেশ করবে এবং প্রবেশ করার পর যখন পার্শ্বচাপ বাড়বে তখন পাথরটাকে যে ভেঙে ফেলবে, ভেঙে দেওয়ার জন্য যে ক্ষয় সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক অ্যাকশনের ফলে ক্ষয় সৃষ্ট ক্ষয়। তারপরে বলা হচ্ছে সলিউশন মানে মূলত দ্রবণ। দ্রবণটা কিভাবে হচ্ছে, যে সকল শিলা যেমন ডলোমাইট যেমন চুনা পাথর এগুলো কি হয় না খুব সহজে জলের সাথে গুলে যেতে পারে। তাহলে ওই ধরনের খনিজগুলো যখন দ্রবীভূত হচ্ছে জলের মধ্যে, সমুদ্রের জলের মধ্যে, তখন সেটাকে বলা হচ্ছে দ্রবণ। আর তাছাড়া থাকছে যে ক্ল্যাপোটিস, এটা তোমাদেরকে একটু আগে বলেছি, ক্ল্যাপোটিস সমুদ্র তরঙ্গের ওঠা নামার সাথে এই ক্ষয়টা হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে ক্ল্যাপোটিস। তাহলে এই ব্যাপার এইভাবে কিন্তু সমুদ্র তরঙ্গ ক্ষয় করে থাকে। এবার তাহলে আমরা দেখব যে এর পরে ক্ষয় করলে কি করবে, সেটাকে নিয়ে যেতে হবে কোথাও, মানে পরিবহন করতে হবে, বহন করতে হবে। বহন কিভাবে করতে পারে, যখন দ্রবীভূত হয়ে যাচ্ছে খনিজ দ্রব্যগুলো তখন সেটা দ্রবীভূত অবস্থায় ওটা এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারিত হবে। এবার যখন কণার আকার আকৃতি খুব ছোট হবে তখন সেটা ভেসে ভেসে সাসপেন্ডেড পার্টিকলস গুলো যেতে থাকবে। যখন কণার আকৃতি তুলনামূলক বড় হবে, মানে ছোট ছোট নুড়ি পাথর যেগুলো সেগুলো সল্টেশন বা লাফিয়ে লাফিয়ে যাবে। আর আরো বড় যখন হবে, যখন সেটা লাফানোর মতন ক্ষমতা থাকবে না, তখন সেটা হচ্ছে ট্র্যাকশন, মানে কি ওটা হচ্ছে গড়িয়ে গড়িয়ে একে অপরে একটু একটু করে এগোবে, কেন কিনা তখন ওদের আয়তন গুলো অনেক বড়। তাহলে এটা মূলত বহনটা কিসের উপর নির্ভর করছে, বায়ুর গতি। বায়ুর গতির সাথে সাথে ওখানে সমুদ্র তরঙ্গের গতি চেঞ্জ হচ্ছে এবং তার উপরে নির্ভর করছে যে কোন সাইজের পাথরগুলোকে কিভাবে ও নিয়ে যেতে পারবে। তাহলে শেষ কাজ যেটা হয় মেরিন ডিপোজিট বা সমুদ্রের সঞ্চয়। তাহলে সমুদ্রের সঞ্চয়ের জন্য কিন্তু সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। কিন্তু এরাই শুধু নয়, এছাড়াও কিন্তু বাকিরা কেউ কেউ এখানে পার্টিসিপেট করে। যেমন নদী যখন মোহনাতে তার অনেকটা পরিমাণ জল এবং পলি নিয়ে আসছে, সেটা আলটিমেটলি কোথায় সঞ্চয় হচ্ছে, কারণ আমরা জানি যে বদ্বীপ কোথায় গঠিত হয়, মোহনা অঞ্চলে। তো তাহলে যখন এসে ওখানে ফেলছে তার ফলে সমুদ্রের মধ্যে সঞ্চয় লক্ষ্য করছি, তখন আমরা সেজন্য নদীর দ্বারা আনা পলি সেটাও কিন্তু সঞ্চয়ের একটা প্রয়োজনীয় বিষয়। এছাড়া কি বাতাস কি অনেক সময় নিয়ে আসছে, বাতাস হচ্ছে পদার্থগুলোকে বয়ে বয়ে নিয়ে এসে সমুদ্রের তীরে সঞ্চয় করতে পারে। বা প্রবাল কীট, যখন তারা প্রবাল কীট তোমরা জানো ঝাঁকে ঝাঁকে বাড়ে এবং ওদের যখন মৃত্যু হয়, মারা যায় ওরা, ওরা তখন কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে একটার উপর একটা এইভাবে সঞ্চয় হতে থাকে, যেইভাবে প্রবাল দ্বীপ গঠিত হয়। তো তাহলে এইভাবেও এদের সাহায্যে কিন্তু বিভিন্ন রকমের মেরিন ল্যান্ডফর্মস যেগুলো বিচ, বার, স্পিড, টোম্বালো এই ধরনের যে ভূমিরূপগুলো সেগুলো গঠন হয়ে থাকে মেরিন ডিপোজিটের হিসেবে। এবার তাহলে চলে যাচ্ছি তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যেখানটায় আছে আমাদের বিভিন্ন ল্যান্ডফর্মস, ক্ষয়ের ফলে গঠিত ল্যান্ডফর্মস আর সঞ্চয়ের ফলে গঠিত ল্যান্ডফর্মস বা ভূমিরূপ। ফার্স্টে আমরা শুরু করছি ক্ষয়ের দ্বারা গঠিত ভূমি। সি ক্লিফ বা এবং তার সাথে ওয়েব কাট প্ল্যাটফর্ম। তোমাদের আগেও বলছি যে আমি যেভাবে রেডি করেছি এটাকে তোমরা সেভাবে তোমাদের যখন নোটসটা হবে তোমরা রেডি করতে পারো। যে প্রথমে সংজ্ঞা দিলে একটা খুব সুন্দর সহজ সাবলীল ভাবে একটা সংজ্ঞা দেবে, কিছু বৈশিষ্ট্য পড়ে ফেলবে, পড়লে মানে তোমরা বুঝলেই আশা করি বৈশিষ্ট্য লিখতে পারবে। আমি আমার মতন করে লিখেছি, তোমরা আরো ভালো লিখতে পারো। আর তার সাথে একটু উদাহরণটা পড়ে নেবে। এইভাবেই তোমরা কিন্তু প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা যে পয়েন্ট গুলোকে যদি রেডি করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। তাহলে ফার্স্টে হচ্ছে সি ক্লিফ। ক্লিফ মানে খাড়া ঢাল, জানি কিরকম ভাবে হচ্ছে জিনিসটা, না এই যে উচ্চ জোয়ারের ফলে জলটা আসছে, আবার যখন টাইড ভাটার সময় জলটা, লো টাইডের সময় জলটা চলে যাচ্ছে। এবার বারবার এরকম একটা খাড়া ঢাল যেটা হচ্ছে
সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যখন একটা খাড়া ঢাল দেখতে পাচ্ছি, সেই খাড়া ঢালে বারবার জোয়ারের জল আসছে, ভাটার জল ফিরে যাচ্ছে, জোয়ারের জল আসছে, ভাটার জল ফিরে যাচ্ছে, মানে সোয়াস ব্যাকওয়াস কন্টিনিউয়াসলি হচ্ছে। এবার যেই জায়গাটাতে বারবার আঘাত করছে, মোটামুটি জলতল তো কাছাকাছি একই রকম থাকে, যদি খুব বেশি কিছু ভূগাঠনিক পরিবর্তন বা সমুদ্র জলের উচ্চতাগত পরিবর্তন না হয়, তাহলে কিন্তু একই জায়গাতে বারবার হিট করার ফলে সেখানে একটা খাঁজের মতো অংশ তৈরি হয়, যেটাকে নচ বলছি। তো এই ধরনের যে ভূমিরূপ খাড়া ঢালযুক্ত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়, সেটাকেই বলা হচ্ছে সি ক্লিফ। তোমরা দেখতে পাবে যে ইনিশিয়াল সারফেসটা কিরকম ছিল, এই ধরনের একটা উত্তল একটা ঢাল ছিল, খাড়া ঢাল ছিল, সেখানে বারে বারে টাইড হাই আর লো টাইডের জলের ক্রিয়ার ফলে সেখানে এরকম নচ তৈরি হয়ে সি ক্লিফ গঠন করেছে। এবার যদি ধরো এরকম হলো যে বারবার এটাকে পশ্চাৎ অপসারণ হচ্ছে, তাহলে বারবার এখানটা ক্ষয় করতে করতে এই গ্রীবা অংশটাও চলে গেল, তো তাহলে এটা কি হলো, একটা ফ্ল্যাট একটা সারফেস টাইপের এখানটাতে, মানে এখানে একটা খাড়া ঢাল, তার উপরটা ফ্ল্যাট হবে, তখন সেটাকে বলা হবে ওয়েভ কাট প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মটা তৈরি হবে সেটাকে তখন আমরা বলবো ওয়েভ কাট প্ল্যাটফর্ম। এখানে আমরা দেখো একটা ওয়েভ কাট প্ল্যাটফর্ম খুব সুন্দর দেখতে পাচ্ছি, মাথাটা একদম প্লেন হয়ে গেছে, আর এদিকটা ক্লিফের অংশটা আমরা ভালোভাবে বুঝতে পারছি এটার মধ্যে থেকে। নেক্সট কি আছে না, হেডল্যান্ড অ্যান্ড বে। হেডল্যান্ড আর বে ব্যাপারটা কি হচ্ছে না, যখন যে ভূমিভাগটা দেখতে পাচ্ছি সমুদ্রের সাথে একদম লেগে রয়েছে, সেই জায়গাতে সে উপকূল অঞ্চলে কিছু জায়গা হয়ে থাকে তুলনামূলক কঠিন শিলা দিয়ে গঠিত, আবার কিছু জায়গা হচ্ছে তুলনামূলক কোমল শিলায় গঠিত। এবার এটা আমাদের খুব বারবার আমরা পড়ি, বারবার এটা আমরা জানি যে কঠিন শিলাকে কম ক্ষয় করতে পারবে, কোমল শিলাকে বেশি ক্ষয় করতে পারবে। এবার তাহলে কঠিন শিলা সমুদ্র তরঙ্গের দ্বারা কম ক্ষয়প্রাপ্ত হয়ে যখন কি হলো না, তুলনামূলক অগ্রভাগটা এগিয়ে আছে, তখন সেটাকে বলা হচ্ছে হেডল্যান্ড। আর যেখানে কোমল শিলা থাকছে সেখানে ক্ষয়ের ফলে সেখানে একটু একটা গর্ত মতো বা অবনত অঞ্চল টাইপের একটা অংশ তৈরি হবে, যেটাকে আমরা বলছি বে। আর আমরা জানি বে মানে কি না, যার তিন দিকে স্থলভাগ থাকবে সেটাকে উপসাগর বা বে বলা হচ্ছে। তো তাহলে হেডল্যান্ড এবং উপসাগর, হেডল্যান্ডের মধ্যে আমরা পড়লাম, আর বের ক্ষেত্রে এখানে বলা হয়েছে সোয়ানেজ বে ইউকেতে লক্ষ্য করতে পারছি। নেক্সট হচ্ছে ক্যাসল বা চ্যাজম, যেটাই আমরা বলি। এই চ্যাজম বা ক্যাসলটা কি হচ্ছে, এই হেডল্যান্ডের মধ্যে যখন আস্তে আস্তে একটা ডাউন কাটিং ইরোশন হবে, তখন ওই হেডল্যান্ডের মাঝখান দিয়ে একটা সরু একটা রাস্তা, সংকীর্ণ একটা উপত্যকার মতো অঞ্চল তৈরি হয়ে যাবে, যেটাকে বলা হবে চ্যাসম, যেটা আমরা মাটাপা প্রশান্ত মহাসাগরের মাটাপাতে লক্ষ্য করতে পারছি। এটা হচ্ছে মাটাপা অঞ্চলের যে চ্যাসমটা বা ক্যাজমটা, তার ছবি। তারপরে নিচে যেটা দেওয়া হয়েছে সি কেভ, হেডল্যান্ডের যে দুর্বল অংশটা, সেই দুর্বল অংশটা আস্তে আস্তে সি ওয়েভ দ্বারা সমুদ্র তরঙ্গ, বায়ুর স্রোত বা সমুদ্র স্রোত এগুলোর মাধ্যমে কর্তিত হচ্ছে, এবং হাইড্রোলিক অ্যাকশন তার সাথে ঘর্ষণ অবঘর্ষের মাধ্যমে ক্ষয় পাচ্ছে। ক্ষয় পাওয়ার ফলে সেখানে জলটা ঢুকে গিয়ে যখন মাঝে একটা সুড়ঙ্গ পথ তৈরি করে ফেলেছে, তখন সেটাকে বলা হচ্ছে কেভ। এখানে একটা মাটাইনাকা কেভ নিউজিল্যান্ডে, যেটা কিনা বিশ্বের দীর্ঘতম সি কেভ বলে পরিচিত। নেক্সট হচ্ছে আর্চ। আর্চটা কি হলো না, ওই যে হেডল্যান্ড ছিল, হেডল্যান্ডের মধ্যে একটা দিক থেকে বারবার যখন জলটা প্রতিরোধ করছে, জলটা যখন ধাক্কা দিচ্ছে, বা যদি আমরা সি কেভটা নিয়ে ভাবি, সি কেভ মানে একটা তার গতিপথ আছে, কিন্তু তার সাইডে একদম এন্ড পোর্শনটা কিন্তু ঢাকা, কিন্তু যখন ওই সমুদ্র স্রোত বারবার ওটার মধ্যে দিয়ে আঘাত করছে, তখন তার বিপরীত অংশের যে প্রাচীরটা সেটাও কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, আর্চ শেপের যে ভূমিরূপটা দেখতে পাবো আমরা, তখন সেটাকে বলা হবে প্রাকৃতিক খিলান। যেন মনে হবে যে ওটা একটা ব্রিজের মতন তৈরি হয়ে গেছে, একটা পথের মতন তৈরি হয়ে গেছে। এছাড়া স্ট্যাক ও স্ট্যাম্প, স্ট্যাক ও স্ট্যাম্প কিরকম হচ্ছে, যে এখানটা আমরা হেডল্যান্ড, এখান দিয়ে একটা আর্চ তৈরি হয়েছে, এই আর্চের কোনো কারণে এর মস্তক অংশও যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, তাহলে ভাবো কি হবে, তার ফলে এই একদম শেষের যে অংশটা সেটা শুধুমাত্র একটা স্তম্ভের মতন হয়ে অবস্থান করবে।
তখন সেটাকে বলা হবে স্ট্যাক। এই স্ট্যাক যখন আরো বেশি ক্ষয় পেয়ে পেয়ে সমুদ্র জলতলের প্রায় সমতল হয়ে যাবে তখন সেটাকে বলা হবে স্ট্যাম্প। এরপরে আছে ব্লোহোল বা গ্লু। এইটা কিরকম হলো না, একটা কোনো সুড়ঙ্গের মধ্যে দিয়ে বা আমরা যে পড়লাম একটা কেভের মধ্যে দিয়ে জলটা ঢুকেছে, এবার ওখানে হাইড্রোলিক অ্যাকশন হবে। অ্যাকশন হওয়ার পরে তার মস্তক দেশ যেখানটা, সেখানে ওপরে মানে ওপরের যে অঞ্চলটা থাকছে তার উপরে জলটা কিন্তু বারবার একটা ঊর্ধ্বমুখী চাপ ফেলবে। এবার এই ঊর্ধ্বমুখী চাপ ফেলতে ফেলতে যে জায়গাতে দেখা যাবে যে ওইখানের শিলাস্তরটা তুলনামূলক দারুণ রয়েছে বা ফাটল রয়েছে, সেই ফাটল বরাবর ওখানটাকে ফাটিয়ে ওই ভেতরের জলটা বাইরে ফোয়ারার মতন বেরিয়ে আসবে। ওইভাবে যে আউট হবে, ব্লো আউট বলা হয়ে থাকে ওটাকে, বা ব্লো হোল বলছে ওই হোলটাকে। ঠিক আছে, আর তার সাথে কি আছে না জিওজ। জিও কি হচ্ছে, এই ব্লো হোলটা যখন আরো বড় হয়ে যাবে এবং বড় হওয়ার পরে মাঝে মনে হবে একটা সংকীর্ণ রাস্তার মতন একটা ফর্মেশন হয়ে গেছে, তখন সেটাকে বলা হয়ে থাকে জিও। স্কটল্যান্ডের জিও হচ্ছে খুবই একটা ফেমাস জিওর উদাহরণ। আর কি থাকছে, ক্রিক, ইনলেট। ইনলেটটা কি না, ইনলেট হচ্ছে যে প্রথমে ক্রিকটা বলি, ক্রিকটা হচ্ছে ছোট সংকীর্ণ একটা জলপথ যেটা কিনা উপকূল বা জলাভূমিতে দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা বলছি ক্রিক। আর যখন একটা উপকূল বরাবর সরু লম্বা জলভাগ দেখা যাবে যেটা উপসাগর বা লেগুনের সাথে প্রবেশ পথ হিসেবে ব্যবহৃত হবে। মানে কিরকম, যদি এটা একটা উপসাগর হতে পারে, এখানে একটা উপসাগর আছে দেখতে পাচ্ছি, বা এখানে একটা লেগুন আছে, এই মাঝে দেখো একটা জলের একটা সরু জায়গা যেখানটা কিন্তু বাকি সমগ্র অঞ্চলে একটা বার মানে বাধা আছে, যেখান দিয়ে কিন্তু জলটা হয়তো প্রবেশ করতে পারবে না। একমাত্র এই জায়গাতে একটা ছোট প্রবেশ পথ দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে ইনলেট, যেখান দিয়ে লেগুন বা উপসাগরের সাথে মূল সমুদ্রের একটা কানেকশন তৈরি হবে। তাহলে এগুলো হলো আমাদের ক্ষয়জাত ভূমিরূপ গুলো কি কি ছিল। এবার তাহলে আমরা পড়ব সমুদ্রের সঞ্চয়জাত ভূমিরূপ গুলো কি কি। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে সঞ্চয়ের ফলে কি হয় না বীজ তৈরি হচ্ছে। বীজ মানে কি না, কোস্টাল রিজিয়নটা যেখানটা আমরা যখন সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘুরতে যাচ্ছি তখন যেখানে বালির মতন অংশ দেখতে পাচ্ছি আমরা, সেই যে বিস্তর এলাকাটা সেটাকেই কিন্তু আমরা বলে থাকি বীজ। তাহলে কি বলছে, সমুদ্র তরঙ্গ দ্বারা বহনকৃত এবং সঞ্চিত বালি, নুড়ি, পাথর দিয়ে গঠিত ভূমিরূপ যেটা, সেটাই হচ্ছে কিন্তু বীজ। মানে এটা কিন্তু মূলত কনস্ট্রাকটিভ ওয়েভ, যেটা মানে যেখানে সোয়াশ বেশি হয় সেখানে কিন্তু একটা বিস্তৃত বীজ লক্ষ্য করতে পারবো, আর ব্যাকওয়াশ যেখানে বেশি হয় সেখানে কিন্তু বীজের যে আয়তন সেটা কিন্তু খুব সরু হয়ে থাকে। এটা আবার কিভাবে তৈরি হতে পারে, বালির পরিমাণ বেশি হতে পারে, আবার নুড়ির পরিমাণ বেশি হতে পারে। যেমন আমরা যখন সাউথ গোয়াতে যাব তখন দেখবো নুড়ি দিয়ে তৈরি, ছোট ছোট নুড়ির মাধ্যমে তৈরি হয়েছে বীজটাতে। আর যেখানে চেন্নাইতে আবার ওই বীচের ক্ষেত্রে বালুকার পরিমাণ বেশি বলে ওটাকে বালুকাময় বীচের উদাহরণ হিসেবে দেখা হয়ে থাকে। এবার তাহলে স্পিড। স্পিড হচ্ছে একটা সঞ্চয়জাত ভূমিরূপ। সেই সঞ্চয়জাত ভূমিরূপটা কি করে তৈরি হচ্ছে না, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে উপকূলীয় অঞ্চলে গঠিত ভূমিরূপ হলো স্পিড। এইটা মূলত কিভাবে তৈরি হয় না, সমুদ্র এবং স্থলভাগ যেখানে মিলিত হয়েছে তার মধ্যে এভাবে আড়াআড়ি ভাবে একটা বার তৈরি হচ্ছে, সঞ্চয়জাত পদার্থগুলো সঞ্চিত হয়ে একটা আড়াআড়ি ভূমিরূপ তৈরি করছে, যেটাকে আমরা বলছি স্পিড। এটা সমুদ্র তরঙ্গের তীর্যকভাবে উপকূলে আঘাত করার ফলে সৃষ্টি হচ্ছে সমুদ্র তরঙ্গের স্রোত উপকূল বরাবর, এটা উপকূল বরাবর বালি পলি সঞ্চয় করে তৈরি হয়। মোহনা বা উপসাগরের সামনে গতি কমে যায় যখন পলি জমতে শুরু করে, সেই সকল অঞ্চলে কিন্তু স্পিড গঠিত হয়। তাহলে এর বৈশিষ্ট্য, এটা খুব সরু এবং দীর্ঘায়িত, আমরা দেখতেই পাচ্ছি যে স্পিডটা খুব সরু এবং দীর্ঘায়িত আছে। তারপরে এক প্রান্ত উপকূলের সাথে যুক্ত থাকছে, আরেক প্রান্ত কিন্তু সমুদ্রে প্রসারিত হচ্ছে।
এর একদিকে দেখো উপকূল অঞ্চল, একদিকে কিন্তু সমুদ্র। অনেক সময় আঁকানো বাঁকানো হুকের আকৃতি হয়ে থাকে, হুকের আকৃতি সম্পন্ন স্পিড হয়, যৌগিক স্পিড হয়, অনেকগুলো স্পিড যদি পর পর অবস্থান করে তখন সেটাকে আবার বলা হয়ে থাকে যৌগিক স্পিড। তাহলে হুক স্পিড, কার্ভড স্পিড, কার্ভ স্পিডটা কি হচ্ছে, যখন একদম আর্চের মতন দেখতে হচ্ছে, বাঁকানো হচ্ছে। আর কম্পাউন্ড যৌগিক যেটা, সেখানে অনেকগুলো স্পিড পর পর অবস্থান করলে তখন সেখানটাকে বলা হচ্ছে যে যৌগিক স্পিড। আজব সাগরে আরাবাত স্পিড একটি উল্লেখযোগ্য স্পিডের উদাহরণ। এবার তাহলে অবসর্বার আর ব্যারিয়ার। এখানে তোমরা অবসর্বারটা দেখতে পাচ্ছ, কি হচ্ছে না, স্পিড যদি উপসাগরের মুখ বন্ধ করে দেয় তখন সেটাকে বলা হচ্ছে বার। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা উপসাগর, এখানে এর মুখটা দেখো বন্ধ করে দিচ্ছে। মুখটা বন্ধ করে দেওয়া মানেই কি হবে, এর এপাশে কিন্তু আইদার কোনো লেগুন তৈরি হতে পারে বা তৈরি হতে পারে ওখানে কোনো একটা ব্যাকওয়াটার, তাই তো? তো তাহলে ব্যারিয়ার তৈরি করছে বলে ওটার নাম কিন্তু ব্যারিয়ার বার। তাহলে স্পিড যদি উপসাগরের মুখ বন্ধ করে দেয় তখন যে বার তৈরি হচ্ছে তাকে ব্যারিয়ার বার বলা হচ্ছে। এরকমই বারের পেছনেই কিন্তু চিল্কা হ্রদ, মানে যে লেগুনটা, চিল্কা লেগুনটা তৈরি হয়েছে। এরপরে আর কি কি, লেগুন বলতে গেলে কি বুঝছি না, বারের পেছনের যে অংশটা, সেই যেখানে জলটা আবদ্ধ রয়ে যাচ্ছে এবং মূল সমুদ্রের সাথে কিন্তু সেভাবে কানেক্টেড হতে পারছে না ডিউ টু দ্য প্রেজেন্স অফ ব্যারিয়ার বার, তখন সেটাকে আমরা বলছি লেগুন। চিল্কা লেক, যেটা কিনা আমাদের এশিয়ার বৃহত্তম লবণাক্ত লেগুনের উদাহরণ, সেটা এভাবেই তৈরি হয়েছে। এছাড়াও পুলিকট লেকও কিন্তু এভাবে, এই লেগুনটাও এভাবে তৈরি হয়েছে। এরপরে থাকছে টম্বেলো। টম্বেলো কি না, যখন কোনো সঞ্চয়জাত পদার্থগুলো সঞ্চয়ের ফলে স্থলভাগের সাথে সরু একটা রাস্তার মতন দিয়ে আরেকটা কোনো দ্বীপের সঙ্গে কানেক্ট করছে, মানে মূল ভূখণ্ডের সাথে কোনো দ্বীপকে যখন কানেক্ট করছে সরু একটা রাস্তা, যেটা তৈরি হচ্ছে কিন্তু সমুদ্র অঞ্চলে সঞ্চয় কার্যের ফলে, পলি বালি মাটি দিয়ে তৈরি হচ্ছে, মূলত পলি বালির পরিমাণ বেশি থাকছে, তো সেখানে তখন সেটাকে আমরা বলছি কি টম্বল। টম্বলোর একটা খুব ফেমাস এক্সাম্পল সেটা হচ্ছে রাম সেতু। রাম সেতু কিন্তু এভাবেই তৈরি হয়েছে বলে আশা করা হয়ে থাকে। মেরিন ডিউন। মেরিন ডিউন কি না, আমরা ডিউনটা তো আমরা পড়েইছি, বালিয়াড়ি। মূলত এটা আমরা জানি যে এটা কোথায় দেখতে পাচ্ছি, যেখানে বাতাসের প্রভাব বেশি, মরু বা প্রায় মরু অঞ্চলে, সেই সকল অঞ্চলে আমরা ডিউন দেখতে পাচ্ছি। কিন্তু এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোথায় না, সমুদ্র তীরবর্তী অঞ্চলে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে যখন সমুদ্র তরঙ্গ এবং বাতাস যৌথভাবে ক্রিয়া করছে, তার ফলে যখন উঁচু ঢিপির মতন আকৃতি সম্পন্ন ভূমিরূপ দেখতে পাই তখন সেটাকে আমরা বলছি স্যান্ড ডিউন। মুম্বাই মেরিন ড্রাইভে এরকম বহু ডিউন লক্ষ্য করতে পারা যায়। শুধুমাত্র মুম্বাই মেরিন ড্রাইভ কেন বলবো, তোমরা যখন দীঘাতে যাবে বা পুরীতেও দেখবে যে বিস্তর যে উপকূল অঞ্চলটা, সি বিচ এরিয়া, সেই যেখানটাতে হয়তো মানুষজনের যাতায়াতটা কম, সেই সকল অঞ্চলে কিন্তু প্রচুর ডিউন চোখে পড়ে। এবার তাহলে আরেকটা জিনিস, তোমাদের ওখানে ভূমিরূপ গুলো আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার তাহলে কি আছে না, উপকূল রেখার শ্রেণী বিভাগ। যদিও ডিরেক্টলি তোমাদের এটা সিলেবাসের মধ্যে অতটা আসছে না, কিন্তু এগুলো তোমাদের জানতে হবে বলে আমি এগুলো রেখেছি এখানে। সেখানে কি হচ্ছে না, আমাদের উপকূল রেখা কিরকম কিরকম হতে পারে। একটা হতে পারে যে নিমজ্জিত, একটা হতে পারে উত্থিত, একটা হতে পারে নিরপেক্ষ, একটা হতে পারে যৌগিক। তো তাহলে প্রথমেরটা কি আছে, নিমজ্জিত। নিমজ্জিত মানে কি না, ভূভাগটা যদি নিমজ্জিত হয় মূলত, বা হতে পারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। মানে আমাদের কি বুঝতে হবে না, আমাদের একটা ভূভাগ যেখানে ছিল, একটা সমুদ্র এখানে আছে, সমুদ্রপৃষ্ঠ এখানে রয়েছে, এখানে হচ্ছে ভূমিভাগের উচ্চতা রয়েছে, তো এর মধ্যেকার উচ্চতার পরিবর্তন হচ্ছে, মানে উচ্চতা কমছে। সেটা কি করে হতে পারে, যদি সমুদ্রতল স্থির রইল কিন্তু স্থলভাগটা নিমজ্জিত হলো, বা কি করে হতে পারে, স্থলভাগটা স্থির রইল সমুদ্রতল উত্থিত হলো, মানে ওদেরকার মধ্যেকার যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা যখন কমে যাচ্ছে
তখন সেটাকে বলা হচ্ছে নিমজ্জিত উপকূল। নিমজ্জিত উপকূল আবার 3 রকম ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে রিয়া উপকূল, একটা হচ্ছে ফিয়র্ড উপকূল, একটা হলো ডালমেশিয়ান উপকূল। রিয়া রিয়া শব্দের অর্থ কিন্তু ডুবে যাওয়া নদী উপত্যকা। তাহলে যখন নদীগুলো সমুদ্রের সাথে এসে মিলিত হচ্ছে, এবার নদীর উপত্যকা অঞ্চলগুলো সে হতে পারে যে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি হওয়ার জন্যই, তো তখন কি হলো না, তখন ওই নদী উপত্যকাগুলো কিন্তু সমুদ্র জল দ্বারা নিমজ্জিত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে সমুদ্র জলের তলায়, তখন সেগুলোকে আমরা রিয়া উপকূল হিসেবে বলবো। দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ড, স্পেনের গ্যালিসিয়াতে কিন্তু আমরা দেখতে পাই রিয়া উপকূল। ফিয়র্ড উপকূল, ফিয়র্ড হচ্ছে কি না, হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে ইউ আকৃতির ভূমিরূপ তৈরি হচ্ছে, ইউ আকৃতির ভ্যালি তৈরি হচ্ছে, সেই অঞ্চলটা যখন পার্শ্ববর্তী মেরিন এরিয়া অ্যাডজাসেন্ট যদি থাকে, মানে সেখানে যদি উপকূল কাছাকাছি থাকে, তাহলে সমুদ্রের জল দ্বারা যখন ওটা নিমজ্জিত হয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে ফিয়র্ড উপকূল। আমরা জানি যে ফিনল্যান্ডকে বলা হয়ে থাকছে যে ফিনল্যান্ড বা নরওয়ে, ওইখানে কিন্তু ফিয়র্ডের দেশই বলা হচ্ছে। নরওয়েতে, নিউজিল্যান্ডে, আলাস্কাতে, চিলিতে প্রচুর ফিয়র্ড দেখা যায়, নরওয়েতে সব থেকে বেশি দেখা যায়। এছাড়া আছে ডালমেশিয়ান উপকূল। এটা কি হলো না, সমুদ্রের সমান্তরাল ভাবে যে বিস্তৃত পাহাড় বা ছোট ছোট শৈলশিরাগুলো রয়েছে, সেগুলো যখন নিমজ্জিত হয়ে যাচ্ছে, নিমজ্জিত হওয়ার ফলে সরু লম্বা দ্বীপ এবং জলপথ তৈরি হয়, তখন সেটাকে বলা হচ্ছে ডালমেশিয়ান উপকূল। অ্যাড্রিয়াটিক সাগরের উপকূল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই ডালমেশিয়ান উপকূল। তাহলে কিরকম হতে পারে রিয়া উপকূলটা? দেখতে পাচ্ছি নদীর যে এসেছে সেই নদীগুলো কিভাবে নিমজ্জিত হয়ে গেছে সমুদ্র জলের মাধ্যমে। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা যে ফিয়র্ড, যেটা ফিয়র্ডটা বুঝতে পারছি হয়তো যে এটা হচ্ছে হিমবাহ অধ্যুষিত অঞ্চলের মধ্যে থেকে তৈরি হয়েছে, এবং এখানে যে ভ্যালিটা আছে সেই ভ্যালিটা জল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, তখন সেখানে ফিয়র্ড উপকূল তৈরি হয়েছে। ডালমেশিয়ান যেটা বলা হলো, সমুদ্রের তীরের সাথে যখন আড়াআড়ি ভাবে অবস্থিত বিভিন্ন ছোট ছোট পাহাড় বা রিজ, যেগুলো শৈলশিরা, সেগুলো যখন নিমজ্জিত হয়ে গিয়ে জলপথ একটা তৈরি করে ফেললো, তখন সেটাকে বলা হচ্ছে ডালমেশিয়ান কোস্ট। এই তিনটের কোথায় কিরকম উদাহরণ এবং কি জিনিস কেন গঠিত হয়েছে সেগুলোর একটা ছক তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা এখান থেকে কিন্তু করে ফেলতে পারো। আর থাকছে এবারে আমরা নিমজ্জিত উপকূল পড়লাম, উত্থিত উপকূল। উত্থিত উপকূলের তাহলে মেন বিষয় কি হবে না, স্থলভাগ এবং সমুদ্রতলের মধ্যেকার উচ্চতা বাড়বে। এটা বাড়তে গেলে কি করতে হবে তাহলে দেখি, যখন ভূভাগ উত্থিত হচ্ছে বা সমুদ্রতলের উচ্চতা হ্রাস পাচ্ছে, তাহলে আমরা যদি দেখে নিচ্ছি এটা সমুদ্রতল, এটা ভূভাগ, তাহলে ভূভাগ যদি উত্থিত হয় সমুদ্রতল সেম থাকে, তাহলে ওদের মধ্যে উচ্চতা বাড়বে। আবার যদি ভূভাগ সেম থাকে, সমুদ্র জল নিমজ্জিত হয়, তাহলেও কিন্তু এদের মধ্যেকার দৈর্ঘ্য বাড়ছে। তো যখন সমুদ্রতল এবং ভূভাগের মধ্যেকার উচ্চতা বৃদ্ধি পাবে, সেটাকেই তখন আমরা বলবো উত্থিত উপকূল। দুরকম হতে পারে, যেখানটা খুব বেশি করে উত্থিত বা সেটাকে তখন আমরা বলবো উন্নত উত্থিত উপকূল। পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে ভূ উত্থানের ফলে যখন তৈরি হবে, সেটাকে আমরা বলবো তখন উন্নত উচ্চভূমি উপকূল। আর যখন অল্প ঢালযুক্ত সমতল উপকূলীয় অঞ্চল উত্থিত হবে, তখন সেটাকে বলবো উত্থিত নিম্নভূমি উপকূল অঞ্চল। তাহলে এখানকার প্রকৃতির ওপরে সমতল অঞ্চল হলে তখন সেটাকে উত্থিতর মধ্যেই আবার নিম্নভূমি উপকূল, আর পাহাড় পর্বত অঞ্চল হলে তখন সেটা উত্থিতর মধ্যে আবার উচ্চভূমি উপকূল অঞ্চল পড়বে। এবং এই উদাহরণ যদি দেখি, ভারতের পূর্ব উপকূলে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্থিত নিম্নভূমি উপকূল, আর স্কটল্যান্ড, দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্থিত উচ্চ উপকূল সমূহ। এখানে তোমাদের বোঝানো হয়েছে যে কিভাবে একটা ইনিশিয়াল স্টেজে সি লেভেল, তারপরে এমার্জেন্স হলে কি হচ্ছে, সাবমার্জেন্স হলে কি হচ্ছে, সেটার একটা বেসিক অ্যানালিসিস পাশাপাশি ছবিগুলোকে রেখে দেখিয়েছি। যেটা লাস্ট, সেটা হচ্ছে কম্পাউন্ড কোস্ট বা যৌগিক উপকূল। যৌগিক উপকূল মানে কি হবে, যেখানে এমন একটা উপকূল যেখানে উত্থান পতন, মানে উত্থান এবং নিমজ্জন দুটোই দেখা যাচ্ছে,
সেই ধরনের উপকূলকে যৌগিক উপকূল বলছি। ভারতের মালাবার উপকূল কিন্তু এরকম একটা উপকূলের উদাহরণ। এছাড়াও নিরপেক্ষ উপকূল হয়, যেখানে না উত্থান হয়েছে না নিমজ্জন হয়েছে, সেটাকে নিরপেক্ষ উপকূল বলবো। তো তাহলে তোমাদের এই উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল এবং যৌগিক উপকূলের একটা কম্পারেটিভ অ্যানালিসিস করে এখানে দেখিয়েছি যে কোনটা কিভাবে গঠন হচ্ছে, তার সাথে ভূমির সম্পর্ক কি, প্রধান কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবো, উদাহরণগুলোই বা কি কি হতে পারে, সেইগুলো এখান থেকে তোমরা কিন্তু করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে এবার তোমরা মেরিন ল্যান্ডফর্ম বা কোস্টাল ল্যান্ডফর্মটা রেডি করে ফেলো। আর তোমাদের কিছু বলার নেই, শুধু মাথায় রাখবে যে এই ভূমিরূপগুলো থেকে 2, 3, 5 তিন রকমেরই আসতে পারে। 5 হলে সাধারণত 5টা ভূমিরূপ উল্লেখ করে দেওয়া থাকবে বা বলা হবে 3টে ভূমিরূপ সচিত্র বর্ণনা করো, তার জন্য 5 নম্বর। আর তাছাড়া 3 নম্বর বা 2 নম্বরের জন্য কিন্তু যে কোনো দুটো ভূমিরূপের মধ্যেকার পার্থক্য আসতে পারে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, টাটা।